নমস্কার, নোয়ার আড্ডায় সকলকে স্বাগত। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট অভিনেতা, মঞ্চ, চলচ্চিত্র, বাচিক অভিনয় এবং এই সময়ের সবচাইতে আলোচিত ধারাবাহিক চিরসখার অন্যতম অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়। নমস্কার। নমস্কার সুদীপ, তোমাকে আমাদের এই আড্ডায় আসবার জন্য। সুদীপ, তোমাকে জিজ্ঞাসা করবার কিছু নেই আর বলবারও কিছু নেই, কারণ তোমার সম্পর্কে সকলেই জানেন। তুমি দীর্ঘদিন ধরে ধারাবাহিকের বিভিন্ন প্রধান চরিত্রে অভিনয় করে আসছো। এছাড়াও অজস্র চলচ্চিত্রে, প্রায় অর্ধশতাধিক হবে তো বটেই, বেশি, তার বেশি হবে, তাই হয়েছে। এবং শুধু জাতীয় নয়, আন্তর্জাতিক স্তরের চলচ্চিত্র তুমি অভিনয় করেছো। আমি একটু তোমার প্রথম দিকে কথাটা জানতে চাইবো, মানে যখন তুমি স্পোর্টসম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলে ভারতের থেকে এশিয়ান গেমসে, এশিয়ান রোয়িং চ্যাম্পিয়নে, সেই সময়ের কথা একটু বলো আমাদের। সেই সময়টা বোধহয় অনেকেরই অজানা সেই সময়, কারণ সেই সময় তো আমি ফিল্ম জগতের সঙ্গে কোনোভাবেই যুক্ত নই। আমি স্টুডেন্ট ছিলাম, এটা 1989-এর কথা। আর আমি রোয়িং করতে আরম্ভ করেছি 1986 থেকে, 1986 সাল থেকে রোয়িং করতে। তার আগে আমি ক্রিকেট খেলতাম। ইনফ্যাক্ট আমরা যদি একটুখানি পিছিয়ে যাই, ছোটবেলা থেকে আমার কো কারিকুলার অ্যাক্টিভিটিস স্কুলে আর কি, পড়াশোনা থেকে দূরে থাকতে গেলে যা যা করা যায় আমি সবকিছুর মধ্যেই যুক্ত ছিলাম, স্কুলে এবং স্কুলের বাইরে। তার ভিতরে খেলাধুলা যেমন ছিল, ক্রিকেট, ফুটবল তো ছিলই, সেই সঙ্গে কাবাডি খেলা হতো। কাবাডি খেলায় আমি খুব দরদ ছিলাম, ইনফ্যাক্ট ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ছিলাম। এছাড়া আমি ছোটবেলায় কাবস করেছি, তারপরে স্কাউটস করেছি, তারপরে কিছুটা এনসিসি করেছি। এগুলো কলকাতার বাইরে থাকতে আমি শুরু করেছিলাম। এর সঙ্গে আমি করতাম, আমি আমাদের যে স্কুলের যে হাউস ভাগ করা ছিল তার হাউস ক্যাপ্টেন ছিলাম। সেখানে আমি কুইজ টিমের সঙ্গে যুক্ত ছিলাম, সেখানে আমি ড্রামার টিমের সঙ্গে যুক্ত ছিলাম। তো এগুলো করলে যেটা হতো, সেটা আমার যে ফর্মাল যে ক্লাস করার থাকতো সেগুলো থেকে আমি ছুটি পেতাম। আচ্ছা, তো আমার মূল টার্গেট ছিল সেটা। এটার মধ্যে তো সাংঘাতিক অ্যাসপিরেশন সেরকম কিছু নয়, কিন্তু আমার টার্গেট ছিল মূল যে আমি ক্লাস থেকে কখন বেরোবো, ওইগুলো করা যাবে, ভালো লাগার ক্লাস। কিন্তু সামহাউ বোধহয় আমার কোনো কিছু ন্যাচারাল ফ্লেয়ার ছিল, এগুলোতে পার্টিসিপেট করতাম, কিছু প্রাইজও পেয়ে যেতাম, সুতরাং আরো বেশি আসতো সেই ইয়েগুলো। তো ভালোই বেশ চলছিল। ইতিমধ্যে বাবার বরোদা থেকে ট্রান্সফার হয়ে গেল কার্গিল, আমাদের চলে আসতে হলো কলকাতায়। এবারে বাবার একটা সময় খুব ইচ্ছে ছিল বরোদাতেই একটা বাড়ি করে, কারণ খুব সুন্দর শহর সেই সময়। মানে আমাদের ছোটবেলায়, আমি লেট 70s এর কথা বলছি, সেই সময় মানে তখনই মানে বহু শতাব্দী এগিয়ে আর কি, এত সুন্দর ওয়েল প্ল্যান্ড একটা সিটি সেখানে। তো আমারই মনে হলো যে আমি, আমার সমস্ত আত্মীয় স্বজন, দাদু দিদা সবাই কলকাতায় আছে, আমি কেন বাইরে থাকবো? তো আমি একটু জেদ করলাম, এবং আজকে আমি বুঝি না, বাবা যেটা ভেবেছিলেন ঠিক ভেবেছিলেন, আমার জেদ করাটা উচিত হয়নি। সুতরাং আমি ছোট বন্ধুদের আমি বলবো, বাবা মা যেটা বলছে সেটাকে মন দিয়ে শোনো, বিকজ তারা কিন্তু দূরদ্রষ্টা, আমি কিন্তু ভুক্তভোগী সেই জায়গা থেকে আমি বলছি। সো আমি কলকাতা এসে যেটা হলো, বাবা চলে গেল কার্গিলে, আমরা এসে মামার বাড়িতে উঠলাম, এবং মাকে যথারীতি, দাদু দিদা তখন একা, একদম মায়ের উপরে অনেকটা দায়িত্ব, বিশাল বড় বাড়ি, বিশাল বাগান, ওই কটা মাত্র মানুষ। আমার দুই দাদা হোস্টেলে পড়তো, তারা তাদের হোস্টেলে, আমি হয়ে গেলাম একা। এবার আমাকে গাইড করার কেউ নেই, সুতরাং এই যে যাবতীয় কো কারিকুলার অ্যাক্টিভিটিস আমার ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। তখন যাই হোক, আমার ওই হোয়াইট বর্ডারে একজন বলল, সেটা আমার বাড়ির কাছাকাছির মধ্যে ছিল, আমি বিশেষ রাস্তাঘাটও চিনতাম না, কারণ বাইরে যাওয়ার খুব একটা প্রয়োজন হতো না। তো হোয়াইট বর্ডার ক্লাবে গেলাম, সেখান থেকে আমাকে স্পট করলো। তারপরে আমি ক্লাস 9-এর মধ্যেই ক্যালকাটা পোর্ট ট্রাস্ট, তখনকার ফার্স্ট ডিভিশন টিম, সেখানে আমি খেলতে আরম্ভ করলাম। কিন্তু অফিস টিম, আমি তো ছিলাম স্টুডেন্ট, তো ন্যাচারালি আমার একটা অস্বস্তি হতোই আর কি। ইতিমধ্যে আমার, যেহেতু আমি খুব ছোট ছিলাম আর আমার বল করতে খুব ভালো হতো, আমার হাতে চোট লাগলো, লিগামেন্ট ছিল, এবং ওই অস্বস্তির কারণেই আমি কাউকে বলতে পারলাম না। অস্বস্তি, ভয়,
খানিকটা লজ্জা, বাবা বাইরে, কাকে বলবো, কি হবে। আমরা চিরকালই বাড়িতে কোনো কিছু হলে পেটানিই খেয়েছি। তো এই চোটটা পার্মানেন্ট হয়ে গেল। সুতরাং আমার ক্রিকেট খেলার ডিভিশন অন্তত আরো বড় কিছু অ্যাসপিরেশনের দিকে যাওয়ার থেকে আমি আটকে গেলাম। খেলেছি কলেজ, স্কুলে খেলেছি, কলেজে খেলেছি, সেই সময়কার কম্পিটিটিভ পাড়ার ক্রিকেট খেলেছি সব, কিন্তু ওই প্রফেশনাল লেভেলে ক্রিকেট খেলার যেটা ইচ্ছে ছিল সেটা আর হলো না। এইবারে আমার তো খেলাধুলা করেই আমি বড় হয়েছি, তখন আমি কি করব? আমাকে আমাদেরই পাড়ার একটি ছেলে তখন জাস্ট মাধ্যমিক দিয়েছে, আমার বললো চল যাবি, আমাদের রোয়িং এর কম্পিটিশন আছে। তখন আমি জানি না রোয়িং খায় না মাথায় দেয়। বললাম চল। তো স্টেট চ্যাম্পিয়নশিপ চলছিল আমার মনে আছে, আমরা বসেছি এবং রেগাটা চলছে। আমি নিজের অজান্তেই একটা টিমকে সাপোর্ট করতে লাগলাম, শুরু করলাম, এবং দেখলাম কিছু ট্র্যাজেডি ঘটলো, ইকুইপমেন্ট ভেঙে গেল। কারণ রোয়িংটা হচ্ছে ইকুইপমেন্ট বেসড স্পোর্ট, একটা কমপ্লিট স্পোর্ট যেখানে যতটা তোমার স্কিল লাগবে, ততটাই তোমার মাসল পাওয়ার লাগবে, ততটাই তোমার এন্ডিউরেন্স লাগবে, ততটাই তোমাকে ওই ইকুইপমেন্টের উপরে দক্ষতা থাকতে হবে। মানে এন্ডিউরেন্স, স্ট্রেংথ, মনের জোর এবং স্কিল, এই সবটাই প্রয়োজন এই রোয়িং করতে গিয়ে। এবং ওই কম্পিটিশনের একটা প্রচন্ড এক্সাইটমেন্ট। আমি তখন রোয়িং করি না, কিন্তু এই যে দুটো রেস হচ্ছে তার মধ্যে আমার অ্যাড্রেনালিন পাম্প হচ্ছে, আমি না ভালোবেসে ফেললাম মুহূর্তের মধ্যে। দ্যাট ওয়াজ স্যাটারডে। রবিবার আমি সকালবেলায় চলে এলাম ক্লাবে। এটা ভুলে গেলাম যে আগের দিন রেস হয়েছে, রবিবার দিন থাকবে না। তো আমাকে ক্যাপ্টেন অফ দ্য বোর্ডস বললেন, আপনি না অন্য জায়গা থেকে আজকে কেউ নেই, আপনি মঙ্গলবার আসুন। আচ্ছা, মঙ্গলবার গেলাম, ক্যাপ্টেন অফ দ্য বোর্ডস এর সঙ্গে দেখা হলো। লালাদা, গ্রিক, দারুণ চেহারা, 6 ফিটের উপর লম্বা, বর্ষা। লালাদা মানে ওনার অ্যাকচুয়াল নাম ছিল অশোক মুখার্জি, আমরা লালাদা নামে সবাই জানতাম। আর এস রোয়ার ছিলেন, ক্যাপ্টেন ছিলেন, একদম স্ট্রেট টান টান, মানে আমার খুব ইমপ্রেসিভ লাগলো। তো উনি জিজ্ঞেস করলেন কেন রোয়িং করতে চাও ইত্যাদি ইত্যাদি, যা যা করে। এবং তার 2 দিন বাদে তার মধ্যে কয়েকদিন বৃষ্টি হলো। আচ্ছা, তো বৃষ্টির মধ্যে আর যাওয়া হলো না। 3-4 দিন বাদে গিয়ে আমি ভর্তি হলাম। এবং আমার এই রোয়িং এর প্রতি ভালোবাসা, প্রথম দিন আমি প্রচন্ড র্যাগড হয়েছিলাম মানে ওরা টেস্ট নিচ্ছিল যে আমার, মানে রোয়িং এর যত না এই 4টে কম্বিনেশন, তার থেকে অনেক বেশি লাগে মনের জোর। কারণ একটা সময় আমাদের কলকাতার রোয়িং এর ডিস্টেন্স হচ্ছে 1000 ইয়ার্ডস, কিন্তু সেই সময় ন্যাশনাল লেভেলের রোয়িং এর ডিস্টেন্স হতো 2 কিলোমিটার। সো এতটা ডিফারেন্স। আমরা প্র্যাকটিস করছি 1000 ইয়ার্ডস, উইচ ইজ নট ইভেন 1 কিলোমিটার, মানে 900 কিছু মিটার, অথচ আমরা রেস করতে যাচ্ছি 2 কিলোমিটার। তো ন্যাচারালি আমাদের একটা মনের জোরটা খুব প্রয়োজন ছিল, তো সেটারই টেস্ট করছিল। অ্যান্ড দেন রেস্ট ইজ হিস্ট্রি। তারপরে রোয়িং এ ভর্তি হয়ে গেলাম। তারপরে বাড়িতে বলিনি আমি রোয়িং এ ভর্তি হয়েছি। যেদিন প্রথম প্রাইজ পেলাম সেদিনকে বাড়িতে জানলাম আমি রোয়িং করছি। আর আমার না মানে অদ্ভুত, মানে ভালো লাগতো। আমি সকালবেলা এমনিতেই 4:30 সময় উঠে দৌড়তে যেতাম, দৌড়ে তারপরে রোয়িং ক্লাব, তারপরে এক্সারসাইজ করা। অ্যান্ড দেন অল অফ এ সাডেন ন্যাশনাল করতে গেলাম 89-এ। ওখান থেকে সিলেক্ট করা হলো, ক্যাম্পে চলে গেলাম পুনাতে। ওই পুনার ক্যাম্প করতে করতেই আমাকে একবার, মানে সে বছর আমার গ্রাজুয়েশনও ছিল, দিতে পারলাম, হলো না। তো এইভাবে হলো। কিন্তু আমি রিজার্ভ টিমে ছিলাম, আমার রেস করা হয়নি রেগাটা, ওই এশিয়ান রোয়িং চ্যাম্পিয়নশিপ। কিন্তু কলকাতার ইনফ্রাস্ট্রাকচার ন্যাশনাল লেভেল সেই সময় ভীষণ, মানে এখনো আর্মি ডমিনেটেড স্পোর্ট, কিন্তু তখন ওই অ্যামেচার আর প্রফেশনাল এই ডিভিশনটা হয়নি। কারণ আমাদের কম্পিটিশনই করতে হতো আর্মিদের সঙ্গে যারা প্রফেশনালি রোয়িংটা করতো। আমরা তো নানান কিছুর মধ্যে রোয়িং করতাম, তো মজাই লাগতো। সেই কন্টেস্টটা খুব জবরদস্ত হতো। তার মধ্যেও আমরা কিছু কিছু রেগাটা জিতেছি। তো ন্যাচুরালি ভালোবাসা পেয়েছি, নিজেদের গড়ে তুলতে পেরেছি একটা ডিসিপ্লিন। এই একটা বয়সের পরে না মানুষের একটা ডিসিপ্লিনের মধ্যে থাকাটা খুব দরকার। এই রগড়ানোটা, এই যে আগুনে সেঁকে নিজেকে যাকে বলে সিজনড করে দেয়, যে কোনো জিনিসের জন্য তৈরি থাকা, এইটা তৈরি করেছে। একটা জিনিস ভালো লাগে যে তুমি যে জিনিসটা ভালোবেসেছো
অভিনয়, তোমার জীবিকাও তাতেই। এরকম বহু মানুষ আছে যারা ভালোবাসেন, হয়তো গানটা ভালোবাসেন, কিন্তু চাকরির জন্য পেরে ওঠেন না। সভ্যতা বিষয়টা রিস্ক নেওয়াটা খুব, তুমি চাকরি ছেড়ে দেখো, আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমাকে চাকরি করতে হয়েছে। তার মধ্যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল 95-এ, যেই সময় আমার অ্যাক্সিডেন্ট হয়, আমায় লরি ধাক্কা মেরেছিল, আমার উপর থেকে নিচ অব্দি পুরোটা ভাঙা। সে সময় আমি নতুন চাকরি জয়েন করেছি, ন্যাচুরালি টেম্পোরারি ওয়ার্কার হিসেবে আমার চাকরিটি চলেও গেছিল। আমাকে বলেই দিয়েছিল যে ওকে আবার যখন আসবে তখন আবার জিরো থেকে শুরু করতে হবে, আমরা হয়তো ওকে নিয়ে নেব কিন্তু ওকে জিরো থেকেই স্টার্ট করতে হবে, পরিষ্কার বলে দিয়েছিল। আমার ডিমোশন হয়ে গেছিল। তো এবারে এই যে অ্যাক্সিডেন্টটা হলো, তার থেকে আমি যে রিকভার করলাম এবং আবার ঘুরে দাঁড়ালাম, সেটার অবদান কিন্তু ওই যে আমি যে ডিসিপ্লিনটার মধ্যে দিয়ে তার আগে 10টা বছর কাটিয়েছি, যে এন্ডিউরেন্স, যে খাটনিটা নিজের পিছনে গেছি, সেই কারণে কিন্তু মার্কেটিং এ কাজ করতে তখন আমি স্টার্লিং হলিডে রিসোর্টসে জয়েন করেছিলাম, ওদের সেলসে ছিলাম আমি। ওইখান থেকে চাকরি ছাড়ার পরে যখন আমি আসাম অ্যাসবেস্টস লিমিটেড জয়েন করি, তখন সেলস থেকে মার্কেটিং হয়ে ওদের প্রমোশনাল অ্যাক্টিভিটিস সমস্তটাই আমাকে দেখতে হতো। তুমি অভিনয় করবে কখন ঠিক করলে? দেখো, আমি তো প্রফেশনালি অভিনয় করতাম না, কিন্তু থিয়েটারের অভিনয়টা তো বহু বছর, যখন আমি 11-এ পড়ি সেই সময় থেকে, মানে রোয়িং করা আর অভিনয় চলছে, থিয়েটারের অভিনয় করা, কারণ আমার জগৎটাই সেটা ছিল যে আমি খেলাধুলা করতাম, লোহালক্কড় করতাম, আমি থিয়েটারের রিহার্সাল করতাম, থিয়েটার শো করতাম, আর ব্যায়াম করতাম, আর কি পয়সা রোজগার করার জন্য কিছু টিউশনস করতাম। এটাই আমার জগৎ ছিল। এর বাইরে যে একটা বিপুল পৃথিবী রয়েছে এবং সেখানে বহু মানুষ অনেক কিছু করে বেড়াচ্ছে, তাদের মধ্যে অনেক থিয়েটার করে, আমি সেসবের ব্যাপারে কোনো ইন্টারেস্টেডই ছিলাম না। আমি আমার এই জগৎটা নিয়েই থাকতাম। আমার ধারণা ছিল আমি একমাত্র থিয়েটার করি, আমার মতন থিয়েটার কেউ করে না, ইত্যাদি। সেই সময় আমি 2টি নাটক দেখেছিলাম, আমার মনে আছে। একটা হচ্ছে আজকের শাহজাহান, উৎপল বাবুর অভিনয়, একাডেমি অফ ফাইন আর্টসে, আর দেখেছিলাম বাসভূমি, মেঘনাদ ভট্টাচার্য সায়কের। এই 2টি নাটক আমার গিয়ে দেখা। আর আমরা যেটা করতাম, প্রথমে আমরা একটা ছোট দলে ছিলাম, আমরা প্রচুর ওই ওয়ান অ্যাক্ট প্লে কম্পিটিশনে পার্টিসিপেট করতাম, যাতে কিছু টাকা রোজগার। ক্যালকাটা পারফরমেন্সের আগে, এটা ক্যালকাটা পারফরমেন্সের আগে কর্দেলিয়ার বলে একটা দল ছিল, আমরা সবাই স্টুডেন্ট ছিলাম, একজন শুধু তাতে রোজগারে ছিল। আমরা সবাই স্টুডেন্ট ছিলাম, সেখানেই আমার শুরু আর কি। সেখান থেকেই ওয়ার্কশপ করা, সেখান থেকেই শেখা, মানে আমি গ্রেটফুল, আমার বেসটা ওখানে তৈরি। বেশি দিন নয়, ওখানে আমাদের 7-8 মাস মতন চলার পরেই দলটা ভেঙে গেল। যিনি ডিরেক্টর ছিলেন তিনি বাইরে চলে গেলেন, অনেক ঘটনা ঘটেছিল, সেটা একটা ইতিহাস। তারপরে আমার ক্যালকাটা পারফরমেন্স জয়েন করা, এবং তারপরে সেখান থেকে আমার প্রথম নাটক হচ্ছে অস্তমুখী চাঁদ, তারপরে তারতুফ, তারপরে টিনের তলোয়ার, অনেক পরে দ্বিতীয়বার যখন সেই সময় একই সঙ্গে আমি বিপ্লব দাশগুপ্তর দল গ্রন্থিকেও নাটক করেছি। তুমি তো, আমি তোমাকে যতটুকু মানে দেখেছি আর কি, তুমি এত ব্যস্ততার ফাঁকেও সময় পেলে থিয়েটারটা করেছো। যেমন এই যে এই শ্যামল চক্রবর্তীর রঙ্গলোকে তোমার শেকল ছাড়া হাতের খোঁজে দেখেছি, মানে এই যে পরপর এগুলো, মানে এত তোমার, মানে আমি 5টা-6টা দলের হয়ে থিয়েটারটা জানি। আমি বলছি, আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে যে তোমার কাজটা তো একদম নির্দিষ্ট নয়। যারা অফিসের চাকরি করে তারা 10টা-5টা ঠিক আছে, কিন্তু এই যে তোমাকে বিভিন্ন জায়গায়, আজকে ছবির জন্য বাইরে যেতে হচ্ছে, কালকে সিরিয়ালের জন্য বাইরে যেতে হচ্ছে, তারপর তোমার অডিও আছে, তুমি অনেক কাজ করেছো, মীরের সঙ্গে অনেক কাজ করেছো, এছাড়া আন্তর্জাতিক অনেক চলচ্চিত্র তো আর রয়েছে। এর ফাঁকে ফাঁকে কিন্তু তুমি সময় পেলে থিয়েটারটা করেছো, মানে তোমার ভালোবাসাটা সেটা বোঝা যায়। থিয়েটারটা থেকেই তো আমার অনুশীলন। এই যে তুমি তখন জিজ্ঞেস করলে সভ্যতা, যে আমি যেটা ভালোবাসি সেটা কি করে করছি। এই যে 99 সালে আমার যখন 31 বছর বয়স, তখন এই যে অ্যাক্সিডেন্টের সময় আমি যখন, সেই সময় আমার কাছে প্রচুর ফোন আসে আমার ওই থিয়েটারের শো এর জন্য। কারণ আমার ওই রকম চেহারা কলকাতা শহরে ছিল না, এবং ওই নাটক দেখে কিন্তু আমাকে যোগাযোগ করে। আনফর্চুনেটলি আমার সেই সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল, রাজা দাশগুপ্ত চোখ, ইন্দ্রনীল গোস্বামীর শায়দ,
ইন্দর সেনের তার আগে আমি একটা ছোট কাজ করেছিলাম, উনি আবার আরেকটা কাজের জন্য যোগাযোগ করেছিলেন। তো এটা আমি তখন শুয়ে আছি অ্যাক্সিডেন্ট হয়ে। তো এই প্রথম আমি চিন্তা করতে লাগলাম তাহলে বোধহয় আমি প্রফেশনালি অভিনয়টা করতে পারি। আচ্ছা, এইবারে যে হলো আমি চাকরিটা করতে লাগলাম, এবং করতে করতে যখন ভিতর থেকে সত্যিকারের চাগারটা দিয়ে উঠলো যে আর নয়, এবারে আমি প্রফেশনালি অভিনয় করব, ততদিন আমার মনের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল যে করব কি করব না, আমার সিকিউরিটিজের কি হবে, অমুক তমুক হেনা তেনা, বয়স বাড়ছে, 31 বছর। কিন্তু আমার যিনি সেই সময় জেনারেল ম্যানেজার ছিলেন মিস্টার চন্দন রায়, উনি বলেন, সুদীপ, this is where your love and talent is. Why don't you try? You need to take a jump. You have to decide whether you want this security or you want that insecurity with all the love for it. Wow. I said, okay, let's take a plunge. এবং আমি কোনো ব্যাকআপ রাখবো না, আমি চাকরি ছেড়ে দিয়ে যাব। আচ্ছা, এবং সেটাই আমি করলাম। আমি চাকরিতে রিজাইন করলাম এবং আই স্টার্টেড ফ্রম জিরো। ফর্চুনেটলি আমাকে খুব বেশি স্ট্রাগল করতে হয়নি, এবং আনফর্চুনেটলি যেটা হয়েছে সেটা হচ্ছে আমি খুব বেশি টাকাও পেতাম না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কিন্তু আমি কাজটা খুব ভালো ভালো পেয়েছি, প্রচুর ভালো ভালো ইম্পর্টেন্ট। টেলিভিশনে তো আমি প্রথম থেকেই প্রায় একটা দুটো কাজের পরে আমি লিড রোল পেতে আরম্ভ করি, এবং এই আমার পথ চলা শুরু, এবং ধীরে ধীরে ভালো ছবির কাজও আসতে থাকে। আমি একটা কথা তোমাকে বলি, মানে আমি দেখেছি আর কি, একই সঙ্গে প্রায় মানে আধ ঘন্টা কি 1 ঘন্টা অন্তর, এখন আমার আর ভালো করে মনে নেই, তুমি এরাও শত্রু করতে, খুব ভালো পুলিশ অফিসার, আবার তার বোধহয় এরাও শত্রু টাইম ছিল 7:30, আর একটা কুরুক্ষেত্র, 8টার সময় কুরুক্ষেত্র, এবং সেটাই তোমাকে দেখে ভয়ঙ্কর রাগ। মানে মানে এই যে দুটো চরিত্রে অভিনয় করতে পারা একই সময়, এটা এবং এই সুযোগটা কিন্তু তুমি পেয়েছো, এবং তুমি সেটা কাজে লাগিয়েছো। সুযোগ পাওয়ার জন্য সুযোগ, মজা যেটা সব থেকে বেশি আনন্দের, আমার থেকেও বেশি আমি দর্শকদেরকে ধন্যবাদ জানাই, তার কারণ তারা এই দুটো চরিত্রেই আমাকে অ্যাকসেপ্ট করেছে। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, এবং একটা পজিটিভ একটা নেগেটিভ, তাদের কোনো অসুবিধা হয়নি, কিন্তু কোনোটাতেই অসুবিধা হয়নি, কারণ দুটোই সেই চ্যানেলে টপার হয়ে উঠতে পেরেছো। এছাড়াও আমি তখন অন্যান্য চ্যানেলেও কাজ করি লিড হিসেবে। আমার মনে হচ্ছে স্টারের তখন প্রথম যে সিরিয়াল ছিল নীড় ভাঙা ঝড়, তাতেও আমি পাঠ করেছি, খুব ইম্পর্টেন্ট একটা চরিত্রে পাঠ। অনেক ধারাবাহিকেই তুমি প্রধান চরিত্রে অভিনয় করেছো, হয়তো সেটা নায়ক নয় কিন্তু প্রধান চরিত্র, এইটা আমার মনে হয়েছে। এখন বেশিরভাগ চরিত্রই আমি নায়ক চরিত্রে নায়ক হয়েছি, ইদার নেগেটিভ নয় পজিটিভ। হ্যাঁ, এই একটা কথা আমি শুনেছি আর কি, এটা আমি সঠিক বলতে পারবো না, তোমার থেকে জেনে আজকে নিশ্চিত হব, তুমি ভালো মেকআপ করো। একটা সিরিয়ালে তুমি নিজে মেকআপ করতে, এইটা আমি শুনেছি। আমার মেকআপটা আমার সত্যি খুব ভালো, ওটা তো একটা আর্ট ওয়ার্ক। আমি ওই জন্যই বলছি, আমার প্রথম মনে হয় না, আমি তো শিখিনি কোথাও, আমি অবজার্ভ করেছি। আমি ভীষণ ভালো ভালো মেকআপ আর্টিস্টদের সঙ্গে কাজ করেছি। ইট স্টার্টেড উইথ ভীম নস্কর, দেবী হালদার, বিমল মুখার্জি, নিমাই গোস্বামী, এরা সব মানে দিকপাল মেকআপ আর্টিস্ট ছিলেন। তো এদের কাজ আমি অবজার্ভ করতাম, এবং কিভাবে শেডসগুলো তৈরি হয় সেগুলো ধীরে 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 শিখেছি। আমার খুব মনে আছে একটা কাজ হয়েছিল তখন, একটা ছোট সিরিজের কাজ হয়েছিল, জয় মুখার্জি ডিরেক্টর ছিল, তাতে আমার ট্রিপল রোল ছিল। একটা 30 বছর বয়স, একটা কম বয়স, একটা মধ্য বয়স, একটা বেশি বয়স। এই যে বেশি বয়স যেটা, সেটা হুইল চেয়ারে থাকা একটা বুড়ো লোকের, অশীতিপর বৃদ্ধ। এইটার যে মেকআপটা, তখন নানান রকম এক্সপেরিয়েন্স, তখন অত প্রস্থেটিকের ব্যাপার আসেনি, টেলিভিশনে তো নেই, বাংলা টেলিভিশনে। আগের দিন যখন মেকআপ টেস্ট হচ্ছে, তখন কেউ কিছু করতে পারছে না, আমি দেখলাম মেকআপ ম্যান, তিনি আমাকে বুড়ো করতে গিয়ে কালো করে দিলেন, নিগ্রো বানিয়ে দিলেন, হচ্ছে না। আমার সারা রাত ঘুম হলো না, আমি কি করি। পরের দিন আমি গেলাম, হবে। আমি জয়দাকে, আমি 1 ঘন্টা আগে গিয়ে পৌঁছলাম, আমার নির্ধারিত সময়ের 1 ঘন্টা আগে। আমি
ডিরেক্টর জয়দা আমাকে খুব ভালোবাসতেন। আমি বললাম আমাকে একটা এক্সপেরিমেন্ট আমি করবো, জাস্ট দেখে নাও ব্যাপারটা দাঁড়ায় কিনা। আমি গেলাম মেকআপ ম্যানে, তখনও যে মেন মেকআপ ম্যান তাকে আসেনি, তাকে আমি ইচ্ছে করে আসতে দিইনি, তার অ্যাসিস্ট্যান্ট ছিল, আমি ডেকে নিয়েছিলাম। আমি বললাম টিস্যু পেপার দাও, টিস্যু পেপার খুব পাতলা। আমি যেটা করলাম প্রথম হাত গাম লাগালাম, স্পিরিট গাম দিয়ে তার উপরে আমি টিস্যু পেপারটা আটকে দিলাম। যেই টিস্যু পেপার তো ভীষণ পাতলা হয়, এবারে যেই টিস্যু পেপারটা টানলো স্কিনের সঙ্গে জিনিসটা লেয়ার্ড হয়ে গেল এবং টেনে কুচকে গেল, পারফেক্ট রিঙ্কলস তৈরি হলো, তার মধ্যে আমার হাতের শিরা টিরা সমস্ত বেরিয়ে এলো এবং ওটার উপরে আমি আস্তে করে স্কিন টোন একটু কালার লাগিয়ে দিলাম। এই যে এক্সপেরিমেন্টটা, এবারে আমি সারা মুখে গলায় যেটা কটা এক্সপোজড এরিয়ায় ওই টিস্যু পেপার দিয়ে মেকআপ করেছিলাম, ওই পুরো মেকআপটাই আমি করেছিলাম এবং ইট ওয়াজ ভেরি সাকসেসফুল। সেটা আমি শুনেছি আজকে তোমার কাছ থেকে, মানে এটা আমার খুব শুনে আশ্চর্য লাগলো, কারণ এটা খুব কম লোকে, আমাদের নিজেদের কিছু লোকজন জানে না, তাতে কিছু। আর আমার এক্সপেরিমেন্টাল মেকআপ করতে ভালো লাগে। যেটা একটা কথা আমার মনে হচ্ছে, এটা ব্যক্তিগত, তুমি তাতে এগ্রি করতেও পারো না পারো, তাতে কিছু অসুবিধা নেই। সেটা আমার মনে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে অভিনয়ের দিক থেকেই আমি বলবো তুমি একটু অবহেলিত। মানে আমি তোমাকে সভ্যদা, আমাদের এই মাধ্যমটা ডিরেক্টরস মাধ্যম, পরিচালক যাকে চাইবেন তাকে নিয়ে কাজ করবেন। আবার আমি একদিকে ভাগ্যবান, আমাকে নানান ধরনের চরিত্রে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, আমার দুঃখ এটাই যে এটা ডেস্টিনি বলা যায়। আমি যখন ব্যোমকেশ করতে আরম্ভ করলাম, ফার্স্ট টেলিভিশনের ব্যোমকেশ, অনলি চশমা ছাড়া ব্যোমকেশ, এবং ওই অল্প পরিসরে ইট ওয়াজ মানে টপ সিরিয়াল। সেই সময় ব্যোমকেশটা দুম করে বন্ধ হয়ে গেল। 500 এপিসোড হবার কথা ছিল, 72টা এপিসোডে বন্ধ হয়ে গেল। কি না ডিরেক্টর প্রডিউসারের সমস্যা, এখানে আমার হাত কোথায়? আমি অসহায় হয়ে দেখলাম একটা এরকম সাকসেসফুল প্রোডাকশন, ব্যোমকেশ সবে নাম হচ্ছে, চারিদিকে হই হই হচ্ছে, দূরদর্শন মানে 2003-4 সাল বন্ধ হয়ে গেল। এটা কপাল ছাড়া, এটা কপাল ছাড়া। এরাও শত্রু শুরু হলো। অঞ্জন চৌধুরীর মতন দিকপাল ওরকম একজন ডিরেক্টর, তার প্রথম টেলিভিশনের কাজ এরাও শত্রুর মতন প্রচার। আজ অব্দি বোধহয় বাংলা সিনেমা তো হয়নি, সারা পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা শহর ছোট বড় মিলিয়ে 100 ফুট বাই 80 ফুটের হোর্ডিং লেগেছিল আমার মুখ দিয়ে। সিরিয়ালটা শুরু হওয়ার কিছু মাসের মধ্যে অঞ্জনবাবু চলে গেলেন। ওনার মতন গল্প বলা, ওনার মতন ডায়লগ রাইটার, মানে উনি বুঝতে পারেন, মানে দর্শকের তার বদলে অঞ্জন চৌধুরীর ছেলে সন্দীপ চৌধুরী সে চেষ্টা করেছিল, কিন্তু আমি বারবারই বলতাম তুই কিন্তু গল্পগুলোকে ঠিক কর, অঞ্জনদার গল্প যদি থাকে সেগুলো ইনকর্পোরেট কর, আমাদের চারিদিকে অনেক ঘটনা ঘটছে সেই ঘটনাগুলোকে কিন্তু মানে আমার মনে হয় সেটা যদি সেই সময় করা হতো যদি ঠিকঠাক, তাহলে হয়তো অঞ্জনবাবু বেঁচে থাকলে আজও হয়তো এরাও শত্রু চলতো। কারণ আমরা দেখেছি সিআইডি হিন্দি কত বছর চলেছে, পুলিশ স্টোরি, ইট ওয়াজ অলসো এ পুলিশ স্টোরি। আনফর্চুনেটলি 5.5 বছরে তাতেও 1700 এপিসোড গেছিল। কিন্তু পরবর্তীকালে অনেক ব্যোমকেশ হয়েছে, তোমাকে দেখতে পাইনি আমি। না, ব্যোমকেশ হিসেবে আমাকে দেখা হয়নি। এখন সমাজ মাধ্যমে অনেকে যখন ব্যোমকেশ নিয়ে আলোচনা হয়, আমি জানি না সেটা কনসিয়াসলি বা আনকনসিয়াসলি আমার কথাটা উল্লেখ করা হয় না, সবাই অনেকের কথা উল্লেখ করা হয়। চাইছিলাম তো দর্শক মহল থেকে কিন্তু তারা বলে যে সুদীপ মুখার্জি ব্যোমকেশ করেছিল এবং সুদীপ যথেষ্ট ভালো ছিল, এবং তখনকার প্রডিউসার অশোক অগ্রওয়াল মোজার বিয়ার থেকে সেই ব্যোমকেশের 3টি গল্প বের করেছিল সিডি আকারে, এবং সেটা মানে প্রচন্ড বিক্রি হয়েছিল। আর একটা ছবির কথা মনে পড়ছে আমার, ছত্রাক, সেটার জন্য কানে ছত্রাক অত্যন্ত হাস্যকর একটা জায়গায় চলে গেল, কারণ যে কন্ট্রোভার্সিটা পাউলিদাম ইত্যাদিকে নিয়ে করা হলো সেটা কোনো প্রয়োজন ছিল না, কারণ ছত্রাকের প্রোটাগনিস্ট ছিলাম আমি। গল্পটা এরকম ছিল, একটা ইঞ্জিনিয়ার যে বিদেশে কাজ করে, সাকসেসফুল ইঞ্জিনিয়ার যে বার্জ খলিফা তৈরি করেছে, সেই লোকটার নারীর টানটা দেশে ফিরে এসে দেশের জন্য কিছু করতে চায়, এবং সেটাই ছিল তার মূল মানে এসেন্স ওই ছবিটার। এবং সে ফিরে আসে, তার এক ভাই ছিল যে প্রকৃতির সঙ্গে
নিজেকে মিলিয়ে ফেলে, তাকে খুঁজতে আসে, খুঁজে বের করে। এবং তার গার্লফ্রেন্ডের পাঠ করেছিল, যেটা পাওলি জান যে চরিত্রটা করেছিল, এই লোকটার জার্নি। এবং সে যখন বুঝতে পারে যে এই শহর কেন্দ্রিক অর্থ সামাজিক ব্যবস্থাটাই সব নয়, প্রকৃতি হচ্ছে আসল, আমাদের নেচার হচ্ছে আমাদের মা, আমাদের সবকিছু, তখন সে সুইসাইড করে। এই জার্নিটা ছিল গল্পটা। হ্যাঁ, কিন্তু ভুল কন্ট্রোভার্সি। আমায় সেই সময় সেন্সর থেকে অনেকে ফোন করে বলছিল তুমি কেন কিছু বলছো না, এটার তো প্রোটাগনিস্ট তুমি। তো আমি বলেছিলাম যে আমার তো অভিনয় করা কাজ, প্রচারের দায়িত্ব তো আমার নয়। তো সেটা অবহেলিত রয়ে গেল। আর কানে যাবার কথা, কান গেছিল সবাই, আমি বাদে আর কি সবাই। সে তো কাঁটাতারের ব্যাপারে, কাঁটাতার যখন হয়েছে, কাঁটাতারের তোমরা জানো আমি কি চরিত্র করেছি, এবং তার সেটা যে প্রধান চরিত্র ছিল সেটাও তোমরা জানো। সবাই বিভিন্ন ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে গেছে, আমি বাদ দিয়ে। তো তুমি বোধহয় সবচাইতে বেশি আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করেছো আমার জানা আর কি। ইটালিয়ান ডিরেক্টরের একটা, সেটা বহু বছর আগে, 13 ইয়ার্স, যখনই হোক আমি বলছি তোমার অভিজ্ঞতার ঝুলিটা, আমি সেইটা বলতে চাইছি। ওই সেই সময় 1995-এ 13 ইয়ার্স অফ বৃন্দাবন স্টুডিও করেছিলাম। ল্যাম্বো তিনি ডিরেক্টর ছিলেন। আর একটা কথা তুমি বললে যে তুমি যে দুটো থিয়েটার দেখেছো, দুটো থিয়েটারের কথা বললে, তুমি প্রথম দেখে অবশ্যই, এখন তো অনেক নিশ্চয়ই দেখেছো। একটা হচ্ছে আজকের শাহজাহান। এই আজকের শাহজাহান যখন হিন্দিতে হলো, ইংরেজিতে হলো লাস্ট লেয়ার, সেটা তো তুমি অভিনয় করেছিলাম। হ্যাঁ, আজকের শাহজাহানের মানে অভিজ্ঞতা এমন ছিল যে ওই একটা মিউজিক যখন বাজতো না, যে ওই ওপর থেকে পড়ে যাওয়ার, সবাই একাডেমিতে উপরের দিকে তাকাতাম, মানে শুধু শব্দ দিয়ে। এখন আমার মনে আছে যেখানে ডিরেক্টর বলছে রোডোডেনড্রন গুলো ধরবেন না, মানে পড়ার সময় উনি ধরেছিলেন বলে ঠিক শেষ শটটা হলো না। মানে এই যে নিজেকে এইভাবে তৈরি করা, এগুলো খুব সহজ বিষয় নয়। মানে এগুলো তো বলে দেওয়া যাবে না যে এইখানে এইটুকু, এখানে এতটুকু, ওইখানে। আসলে সভ্যতা এখন আমাদের যেটা হয়েছে এত বছর ধরে, আমার তো 25 বছরের বেশি হয়ে গেল ফিল্ম ইন্ডাস্ট্রিতে আজকে দাঁড়িয়ে, দেখতে দেখতে আমার এখনো মনে হয় আমি নতুন। এই তো সেদিন এলাম, কবে যেন সিনিয়র হয়ে গেলাম। একটা সময় ছিল ফ্লোরে আমি জুনিয়র মোস্ট ছিলাম, হঠাৎ করে একদিন অভিনয় করতে গিয়ে দেখি আমি সিনিয়র মোস্ট, আমার বাকি যারা ফ্লোরে আছে তারা সব জুনিয়র। হঠাৎই রিয়েলাইজ করলাম, ও তার মানে এতগুলো বছর পেরিয়ে গেল বোধ হয় না, করতে করতে এখন তো যাই হোক। কিন্তু আমার এখনো ভীষণ মনে হয় যে আমি নতুন, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু পাওয়ার আছে এখান থেকে। তো বিষয়টা হচ্ছে যে এই অভিনয় করতে 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 করে, যেমন গাড়ি চালাতে চালাতে একটা মানুষ যখন গাড়ি চালায়, তাকে তো আর আলাদা করে গাড়ির কোন গিয়ারটা কখন দিতে হবে ভাবতে হয় না, ওটা হয়ে যায়। সেই অভ্যেসটা হয়ে গেছে বোধহয়। সুতরাং আমরা যখন স্ক্রিপ্ট পড়ি, আমার ভিতরে ভিতরে সাবকনশিয়াস মাইন্ডে একটা অনুশীলন চলতে থাকে। আমরা যখন গল্পের বই পড়ি, এটা খুব, আমি সবাইকেই বলি যারা আমার কাছে অভিনয়ের কথা জানতে চান বা শেখার চেষ্টা করেন, আমি বলি যখন তোমরা গল্পের বই পড়াটা খুব প্রয়োজন। তার কারণ আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল হিন্দি। আচ্ছা, হিন্দি এবং ইংরেজি আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল, এবং এই মাধ্যমেই আমি পড়াশোনা করে বড় হয়েছি। আমার যারা বন্ধু ছিল তারা হিন্দি ভাষী ছিল। ইভেন আমি যখন রোয়িং করতে যাই, খেলাধুলা করি, আমার বন্ধু বান্ধব যারা হিন্দি ভাষী ছিল, সারা দেশে ঘুরতে হয়েছে, সেখানে হিন্দি ভাষায় কথা বলতে হয়েছে। চাকরি যখন করতে গেছি, হিন্দি বলায় চাকরি করেছি। আমার বাংলা শেখাটা কিন্তু আমার গল্পের বই পড়ে এবং বাড়িতে কথা বলে। আচ্ছা, আমি বাংলা বলতে পারতাম, পড়তে পারতাম খুব ছোটবেলা থেকে। আমি কিন্তু বাংলা সাহিত্যের, মানে সেটা একদম নার্সারি লেভেল থেকে বলছি। এবং বাংলার নাটক করা, সরস্বতী পুজোর দিন নাটক করতেই হবে, করানো হবে, এই যে অভ্যেসটা তৈরি হয়ে গেছিল। আমি যখন বাইরেও যাই তখন কিন্তু আমার সাথী ছিল বাংলা বই, মূলত বাংলা গল্পের বই মূলত সাথী ছিল। তাছাড়া ঠিক আছে হিন্দি ইংরেজি তো ছিলই, কিন্তু আমি এনজয় করতে আরম্ভ করেছিলাম বাংলা সাহিত্য, এবং সেটা থেকেই কিন্তু আমার বাংলা শেখা। এবং পরবর্তীকালে যখন আমি অভিনয় করতে আসি, নাটক ইত্যাদি করতে আসি, যখন যেটুকু ভুল ত্রুটি আসছিল
সেগুলো শিখিয়ে দেওয়া হতো, এটা ভুল, এটা ঠিক, কেন কেন কেন। এখন তো আমি বোধহয় বহু মানুষকে বলি যে এটা ঠিক এটা ভুল বাংলা, এটা আমি হিন্দিটাই হয়তো ভুলে গেছি প্রপারলি এত বছর ধরে না বলে বলে। তো এই বই পড়াটা খুব ইম্পর্টেন্ট। যখন আমরা বই পড়ি তখন আমাদের সাবকনশিয়াস মাইন্ডে আমরা সেটা অভিনয় এবং সেই ইমোশনস গুলোকে নিয়ে আসি। এবারে সেই ইমোশনস গুলোকে আমরা যদি 50% কেন আমরা যদি 20%ও সামনে এনে কনসিয়াস লেভেলে ফেলতে পারি, তখন ইউ উইল ডু ব্রিলিয়েন্ট ওয়ার্ক অ্যাজ অ্যান অ্যাক্টর। আমি এই প্রসঙ্গেই একটা কথা বলবো তোমাকে, এই যে গল্প পড়ার কথা বললে তুমি, এই এত রকমের অভিনয় তো আছেই, এই ছাড়া তোমার একটা বিশেষ কাজ হচ্ছে ওই গল্প পড়া। হ্যাঁ, আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ, তোমার ভীষণ ভালো লাগে। এবং আমরা যারা শুনেছি তারা যেন এই তুমি যখন গল্পটা পড়ো আমরা যখন তার সাথে সাথে দেখতে, মানে কান দিয়ে যেন দেখতে পাই। হ্যাঁ, তোমার সেটাই তো মূল উদ্দেশ্য। হ্যাঁ, উদ্দেশ্যকে না সকলের, সরি ভাই কিছু মনে করবে না, সকলের ক্ষেত্রে হয় না, মানে কারো আমি অন্য কোনো প্রসঙ্গে কাউকে কিছু করছি না, ছোট করছি না, কিন্তু কারো গলায় এমন একটা কিছু থাকে, সেটা এমন একটা কিছু, একটা মিরাকল কিছু একটা থাকে, যার জন্য মনে হয় যে যে মানুষটার বর্ণনা দিচ্ছে, এই যে বাড়িটা এইরকম, আমি যেন বাড়িটা দেখতে পাচ্ছি না। অডিওর মজাটাই তো তাই, যে অডিওর মজাটাই তাই, একটা মানে অডিও কোথায় মানে তার ইনফাইনাইট লিমিট রয়েছে, তার কারণ মানুষকে না ইমাজিন করার, চিন্তা করার, তার জগৎ তৈরি করার একটা স্কোপ দিয়ে দেয়, যেটা অডিও ভিজুয়াল দুটো হলে কোথাও একটা রেস্ট্রিকশন। ভিজুয়াল হলে তুমি অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ এই চরিত্রটা, ইমাজিনেশনটা চলে গেল, কিন্তু তোমার ইমাজিনেশন কে যদি দৌড় করাতে হয় তাহলে অডিও ভীষণ ভালো কাজ করে। হ্যাঁ, এবং সেটাই ম্যাজিক অডিওর। আর অডিওর আরেকটা সুবিধা হচ্ছে, তুমি হয়তো একই লোকের বর্ণনা দিচ্ছ, যে লোকটা এরকম এরকম এরকম, 5 জন শুনছে একই, কিন্তু 5 জনের কাছে 5 রকম, সেটাই তো তাদের ইমাজিনেশন। তাই আমি বলছি যে আমি যখন অভিনয় কাউকে শেখাই তখন বলি ভুল অভিনয় বলে কিছু হয় না, তোমাকে কনভিন্স করতে হবে, মানুষের কাছে পৌঁছতে হবে, মানুষের হৃদয়কে টাচ করতে হবে। 5 জন, এই যে এক্ষুনি আমরা যে কথাটা তুললাম, যে 5 জন 5 রকম ভাবে চিন্তা করছে। ধরো একটা সিচুয়েশনে সভ্যতা, আমরা 5 জন মানুষ সেম সিচুয়েশনে গিয়ে পড়লাম, 5 জনের তো একই রিয়াকশন হবে না, একটু তারতম্য হবে। তার মানে কি কে ঠিক কে ভুল? প্রত্যেকটাই ভুল, কিন্তু তাদের চরিত্র অনুযায়ী সেগুলো ঠিক। তো তোমাকে কনভিন্সিং হতে হবে, এই আর কি। কোনটা তুমি কতটা। আমি একটা কথা তোমার এবার জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে এটা সাধারণত কেউ বলে না, বলতে চায় না, সেটা হচ্ছে যে নিজেকে কিভাবে তৈরি করলে। আমার কিছু বেসিক ডিসিপ্লিন আছে যেগুলোর মধ্যে থাকতে আমি ভালোবাসি, মানে একজন অভিনেতা হিসেবে। হ্যাঁ, একটা হচ্ছে আমাকে বেসিক কিছু ডিসিপ্লিন অ্যাজ অ্যান অ্যাক্টর, আমাকে প্রথমেই বুঝতে হবে যে আমার একটা সামাজিক দায়বদ্ধতা আছে। আমার সামাজিকভাবে আমার আচরণ, আমার কথা বলা, আমার ব্যবহার কি হবে সে ব্যাপারে আমাকে কনসিয়াস রাখতে হবে, কারণ প্রতিটা মুহূর্তে আমাকে কিন্তু জাজ করা হচ্ছে। আমি যেন আমরা সকলেই সাধারণ মানুষ, কিন্তু যারা আমাদের দিকে তাকিয়ে থাকেন, পর্দার ওপারে যারা আছেন, তারা কিন্তু তাকিয়ে থাকেন, তারা এক্সপেক্ট করেন কিছু একটা আমাদের কাছ থেকে। সুতরাং আমরা যেন তাদের কাছে এক্সাম্পল হয়ে উঠতে পারি, প্রকৃষ্ট উদাহরণ, যে বাহ, কারণ আমরা যারা বাংলা ভাষায় অভিনয় করি আমরা কিন্তু বাংলাকেই রিপ্রেজেন্ট করছি। সুতরাং আমাকে একটা ডিসিপ্লিন রাখতে হবে। কেন আমি ডিসিপ্লিনের কথা বলছি? কারণ এটাই কিন্তু আমার অভিনয় রিফ্লেক্ট করবে, সেটা আমি খারাপ চরিত্র করি, ভালো চরিত্র করি বা যাই করি, আমার যদি সেই ডিসিপ্লিনটা না থাকে সেটা কিছুতেই অনেস্টলি রিফ্লেক্ট হয়ে বেরোতে পারে না। ঠিক। সুতরাং আমার খাওয়া দাওয়া ব্যাপারে আমাকে কনসিয়াস থাকতে হবে, দেহপট শনে নট। একদম আমাকে যাই আমি করি আমার শরীরটাকে দিয়েই করতে হবে, শরীরটাকে বাঁচিয়ে নয়, শরীর দিয়েই করতে হবে। আমি যদি সাধনাও করি, তপস্যাও করি, শরীর দিয়েই করতে হবে। আমি গুন্ডামি করতে যাই, শরীর দিয়ে করতে হবে। আমায় ঈশ্বর চিন্তা করলেও শরীরের দিয়েই করতে হবে, কারণ আমার চিন্তা শক্তি, আমার ব্রেন আমার শরীরের মধ্যে। আমার শরীরটা খুব ইম্পর্টেন্ট আধার। সুতরাং আমার ফার্স্ট টার্গেট হলো আমার শরীরটাকে যত্নে রাখা, ভালো রাখা। সেলফিশ মানে নিজে না, আমরা সেলফিশ হয়ে যেই জিনিসটা করি সেটা হচ্ছে অ্যাবিউজ করি। নিজের জন্য ঠিক।
কিন্তু আমরা যে আধারটাকে দিয়ে সবকিছু, আমরা যখন কোন একটা বিশেষ চরিত্র, নেতাজি সুভাষচন্দ্র বসু, আমরা একটা একটা চেহারা দেখতে পাই, মানুষ একটা চেহারা দেখতে পাই, আমরা তো অন্য কিছু ইমাজিন করতে পারি না, আমরা একটা চেহারা দেখতে পাই। আমরা যখন কোনো বিখ্যাত লোকের কথা বলি, আমরা যখন হিটলার বলি, তা আমরা একটা চেহারা দেখতে পাই। সুতরাং চেহারাটা খুব ইম্পর্টেন্ট। যে কোনো কিছু তুমি করো না কেন, সভ্যতার চেহারাটা, শরীরটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। সেটাকে যত্নে রাখতে হবে। সেটা হচ্ছে একদম ফোরমোস্ট প্রাইমারি থিং টু ডু। এই যে এই কথাটা তোমায় জিজ্ঞেস করেছি এই কারণে, একটা কথা হচ্ছে যে তুমি যে কথাটা বললে সেটা যারা অভিনয় করবেন তারা নিশ্চয়ই তোমার কথাটা শুনবেন, বা তোমার একটা সাজেশন, তুমি তো কাউকে বাধ্য করতে পারো না। যেরকম এইভাবে এটা তোমার একটা পথ, তোমার একটা রাস্তা। তো এইটা এর সঙ্গে আর একটা জিনিস আমি অ্যাড করব, যে তোমার মানসিকতা, সেই মানসিকতাটা বলো, তুমি আগে বলে নাও। অবজারভেশন, বোধ, জীবন বোধ। বেশ, যে আমাদের আশেপাশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছেন, দুজন ঠেলাওয়ালা, তাদের দুজন একই রকম আচরণ হবে কখনো তা তো নয়, দুজনে অবজার্ভ করা। আমরা কেউ মঙ্গল গ্রহ থেকে আসিনি, আমরা সব এই পৃথিবীতেই বাস করি, এবং সাধারণ জীবনে মানুষ অনেক বেশি অ্যানিমেটেড। ধরো ও বসে আছে, কিভাবে বসে আছে, এরকম করছে, এরকম করছে নানা ভাবে। ও তো মঙ্গল গ্রহ থেকে আসেনি, পৃথিবীতেই আছে। এটা তো ভুল নয় না, এটা ঠিক, এটা ওর স্বভাবের মতো, এটা ওর চরিত্র গঠন হচ্ছে। সো এই অবজারভেশন করাটা খুব প্রয়োজন। এবারে বেসিক কিছু অবজারভেশন আছে, যে লোকটা ঠেলা চালায়, তার হাত, তার পা কিভাবে চলে, কি করে। আমি আগে বেসিক জায়গায় বলছি, যে একটা ঠেলাওয়ালা যখন ঠেলা চালায়, সে কিভাবে চালায়, তার মুভমেন্ট কি, তার বডি মুভমেন্ট কি, তার পায়ের মুভমেন্ট কি। তো সেইটা না, সে যখন ঠেলাটা ছেড়ে দিয়েও হাঁটে, তার মুভমেন্টটা কি তার সঙ্গে সাজুজ্য রেখে হয়, রিদিমটা থাকে শরীরে, ইউনো। তো এই অবজারভেশন, এই বোধটা হওয়াটা খুব ইম্পর্টেন্ট, এবং মানসিকতা তো বটে। না, তুমি যেটা বলেছো একদম সঠিক কথা। আমি আর একটা জিনিস যেটা আমি বলছিলাম, আমি অ্যাড করব, সেটা হচ্ছে যে এটাও আমার শোনা কথা, আমি নিজে দেখিনি। সেটা হচ্ছে যে তোমাকে মেকআপ করিয়ে বলা হয়েছে, সুদীপ তুমি এই পার্টটা করছো না। সেটা হয়েছে না, এই মানসিকতাটা তুমি করতে পারলে, এটাও কিন্তু এখনকার অভিনেতা যারা আসবেন অভিনয় করতে, আমি জানি না তাদের জীবনে হয়তো ঘটবে না, আমিও চাইবো না ঘটুক, কিন্তু সেখান থেকে পরবর্তীকালে সেই পরিচালকে তোমাকে আবার কাজ দিয়েছে, ডেকেছেন, সেটা তো তুমি প্রমাণ করলে। কষ্ট কি হয়নি? হয়েছে তো, কারণ তখন আমি স্ট্রাগল করছি, একটা ভালো কাজ আমি পেতে চাইছি, সেখানে মেকআপ প্রায় হয়ে গেছে, তখন এসে বলা হয়েছে, কষ্ট হয়েছে, কিন্তু মনে হয়েছে এটা বোধহয় আমার জন্য ছিল না। না, আমি এই আবার আরেকটা জায়গা, মানে আমাকে এমনিতে সামনাসামনি দেখে বা অনেকে আমাকে যতটা ভয়ঙ্কর মনে হয়, আমি ততটা ভয়ঙ্কর নই। এটা একদম মানে আমি আমার বাবা মায়ের কাছ থেকে পেয়েছি আশীর্বাদে। তারা প্রচুর টলারেন্স লেভেল তাদের ছিল, আমি তাদের দেখেছি, এবং মানুষকে মানুষের মতন করে সম্মান দিতে আমি দেখেছি, এবং সেটা আমি পেয়েছি। আমি ভালোবাসি সেটা করতে। সুতরাং আমি প্রথমেই রিয়াক্ট করি না, আমি ভাবার চেষ্টা করি যে কেন এটা হলো। নিশ্চয়ই কোনো বিশেষ কারণ আছে এর পিছনে, নিশ্চয়ই কোনো কারণ আছে, এবং যথার্থ কারণ হয়তো আছে, যার জন্য ঠিক আছে, আবার হবে। এই যে পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ বোধহয় নিজেকে প্রমাণ করা, প্রতি মুহূর্তে। এন্ড অফ দ্য ডে সভ্যতা, আমরা প্রত্যেকে আমরা যখন রাত্রেবেলা গিয়ে নিজেদের সঙ্গে থাকি, আমরা যখন আয়নার সামনে দাঁড়াই, সেই আয়নাটা কি এই আয়না? তা নয়, নিজেদের মনের আয়নার সামনে দাঁড়াই। নিজের কাছে সৎ থাকাটা খুব প্রয়োজনীয়। মানুষকে at the end of the day he is only answerable to himself, no one else. আমি তোমাকে হাজারটা মিথ্যে কথা বলতে পারি, but it is very important to tell yourself the truth. অনেকে না মিথ্যে বলতে বলতে এই মিথ্যেটাকে সত্যি বলে ভাবতে আরম্ভ করে, সেই মিথ্যের জগতেই বাঁচতে থাকে। সেটা ভয়ঙ্কর, এবং তাদের সেই জায়গা থেকেই কিন্তু অনেক রকম দুর্ঘটনা ঘটে যায়, কারণ তারা সেই মিথ্যের জায়গাটা যখন তাদের সেই বুদবুদটা বার্স্ট করে,
তখন তারা বিপদে পড়ে যায়। তো নিজের কাছে সৎ হওয়াটা খুব প্রয়োজনীয়। এই যে যে চরিত্রে তুমি এখন অভিনয় করছো বা যেটা সবচাইতে এখন আলোচিত হচ্ছে, চিরসখা, এই চরিত্র নিয়ে একটুখানি বলো। কারণ এই বিশেষ একটা সম্পর্কের গল্প, লীনাদির সব ইয়েতেই থাকে। তুমি তো অনেক কাজ করেছো লীনা গঙ্গোপাধ্যায়ের অনেক। চিরসখা এই স্বতন্ত্র চরিত্র, নতুন ঠাকুরপো আমার জন্য এক বিশেষ চরিত্র। এই মানুষটা ক্রায়োজেনিক সায়েন্টিস্ট, সায়েন্স নিয়ে রিসার্চ করেন, অত্যন্ত বিদ্বান, কিন্তু তার মধ্যে বিজ্ঞানের, তার বিজ্ঞতার গর্ব নেই। তার কারণ সে জানে সে কি করছে। মানুষ যখন তার নিজের ব্যাপারে কনফিডেন্ট হয় তখন সেটা নিয়ে সে কিন্তু একটু অহংকার থাকে, অহংকার করে না। সেটা হচ্ছে শিক্ষিত মানুষেরা। তুমি যে চরিত্রটার কথা, সে যদি কনফিডেন্ট হয় সে অহংকার করবে না। যার মধ্যে ইনকনফিডেন্স এতটুকুনি থাকবে তাকে তখন অহংকার করতে হবে যে আমি এটা পারি, তাকে দেখাতে হয়। এবং যে জানে যে আমি পারি তাকে দেখানোর প্রয়োজন নেই, তার কারণ সে জানে সে পারে সেটা। এবং সে যেটা করে সে কিন্তু তার ভালোবাসার ক্ষেত্রে মানে একেবারে অনেস্ট। সে যে বৌঠানকে ভালোবাসে সে ব্যাপারে সে অনেস্ট, কিন্তু তার জন্যে যে তাকে তার কাছ থেকে, বৌঠানের কাছ থেকে অনেক কিছু পেতে হবে তা নয়। তার পাশে থাকাটা, বৌঠানের মুখের হাসিটা তার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এক্সপেকটেশন নেই কিছু, কিন্তু শুধু এটা চাই। সে শুধু চায় বৌঠান এবং বৌঠানের খুশি যেন ভালো থাকে। সে বারবার বলছে, বৌঠান তুমি যেন ভালো থাকো, তুমি খারাপ থাকলে আমি আরো বেশি খারাপ থাকি, আমার শুধু এটুকুই বাবা। এবং তার জন্য সেটা নিয়ে সে যে নিজে বিয়ে করেনি, সে অনেক কিছু ভালো কিছু করতে পারতো, সে মানে সে যে এই পরিবারের জন্য এত কিছু দিয়ে সেটা নিয়ে সেটা করেছে, সেটা খুব ন্যাচারালি করেছে অন্তর থেকে, যেটা এসে তার কাছে অস্বাভাবিক কিছু না। সুতরাং তার জীবনে সেটা হাইলাইট কোনো পয়েন্টই নয়। তার কাছে সেটা স্বাভাবিক সহজ সরল পথ। আমরা যেরকম দাঁত মাজি, যেরকম জল খাই, ঠিক সেই রকমই একটা চলার পথের একটা আচরণ হচ্ছে এই পরিবারের দেখাশোনা করা। তো এবং সেটাই এটার বিউটি, এই চরিত্রটার বিউটি। স্বতন্ত্র বসে সেটাই হচ্ছে বিউটি, যে তাকে না আন্ডারলাইন করতে হয় না কোনো কিছু। এটা আমার এই সিরিয়ালটা দেখতে দেখতে যেটা মনে হয়েছে, এটা বোধহয় কিছু প্রাপ্ত মনস্ক যারা, তাদের কাছে যেরকম ভালো লাগবে এটা বোধহয় সর্বজনগ্রাহ্য হবে বলে আমার মনে হয় না। আমি বলছি, এই সিরিয়ালটা যখন শুরু হয়েছিল তখন অনেক ধরনের বিরূপ কথা এসেছিল। আজকে কিন্তু আমার যে পরিচিত যারা দেখছেন, পরিচিত বা অপরিচিত বা সমাজ মাধ্যমে যারা দেখছেন, সেখানে 16-17 বছর বয়স থেকে আরো ছোট বয়স থেকে আছে যারা দেখে। দেখা উচিত নয়, আমি অন্তত মনে করি না দেখে। এবং একদম একজন 70-80 বছর বয়সের মানুষও দেখছেন। সুতরাং কারণ এর মধ্যে দুর্বোধ্য কিছু নেই। না, দুর্বোধ্য নয়। যে সিরিয়ালটা আমরা দেখছি চিরসখা, তার মধ্যে দুর্বোধ্য কিছু নেই, শুধু মানুষের কনসিয়েন্সকে একটু নাড়িয়ে দিচ্ছে। আরেকটা কথা বলি, অনেকে আছে তার ভিতরেও এই যে ধরনের প্রশ্ন তোলা হচ্ছে, বিধবাদের ছেলের বিয়েতে থাকতে নেই, অমুক হেনা তেনা, বিধবাদের নিরামিষ খেতে হয়, অনেকে বলছে এগুলো রিগ্রেশনকে, এত রিগ্রেশন কেন? এই রিগ্রেশনের উত্তরটাই কিন্তু স্বতন্ত্র দিচ্ছে, এই রিগ্রেশনের উত্তরটাই কিন্তু কমলিনী দিচ্ছে, এই রিগ্রেশনের উত্তরটাই কিন্তু কুর্চি দিচ্ছে, এই রিগ্রেশনের উত্তরটা অনেকেই দিচ্ছে, মিটিল দিচ্ছে। রিগ্রেশন নেগেটিভটা যদি আমরা না তুলে ধরি তাহলে পজিটিভিটিটা আমরা কি করে? আমি একটা জায়গায় খুব পড়েছিলাম, গীতার এটা উক্তি যে জ্ঞানকে জানতে হলে অজ্ঞানকে জানার খুব প্রয়োজন, এবং অজ্ঞানকে তুমি যদি জানতে পারো তাহলে অজ্ঞানকে সরিয়ে তুমি জ্ঞানকে জানতে পারবে। কিন্তু জ্ঞান পেতে গেলে তোমাকে অজ্ঞান হওয়াটা খুব প্রয়োজন। ওই রকম কথাটা, বিকজ unless you know the darkness, the brightness will not have its value. যে জানে না সে অন্ধকারে আছে, যে জানে সে আরো অন্ধকারে আছে। অন্ধকারটাকে জানাটা নেগেটিভিটির
যদি জোরালো না হয় তাহলে পজিটিভিটির কোনো মাহাত্ম্য থাকে না। পজিটিভিটির মাহাত্ম্যটা জানতে গেলে, পেতে গেলে কিন্তু ওই নেগেটিভ, আলো অন্ধকার, হ্যাঁ, মানুষ বিপদে পড়লে ঈশ্বরকে ডাকে, হ্যাঁ, আলো আর অন্ধকার, নইলে ঈশ্বর হচ্ছে আলু পটল মূল্য। ওই বিপদটা আসাটা, ওই নেগেটিভিটি আসাটা খুব প্রয়োজন, এটা ঘটনার জন্য সেগুলো প্রয়োজন। এবং এই প্রশ্নগুলো, এই সামাজিক প্রশ্নগুলোই কিন্তু তুলে ধরা হচ্ছে এই সিরিয়ালের মাধ্যমে, যার উত্তর খোঁজার চেষ্টা করছে স্বতন্ত্র, কমলিনী, মিটিল, কুর্চি, এরা সকলে মিলে। হ্যাঁ, তোমাকে বিশেষ করে প্রশ্নটা করলাম এই কারণে যে আমাদের এই আড্ডার মধ্যে দিয়ে তোমার এই মেসেজগুলো যারা দেখবেন তাদের কাছে পৌঁছে যাবে এবং তারা অনেকটা বুঝতে পারবেন যে আসল কিভাবে এই চরিত্রটা এলো, কিভাবে এই ঘটনাগুলো হলো, কিভাবে কোনো সাহিত্যই তো সাহিত্য হয়ে উঠবে না যদি নেগেটিভিটি না থাকে। আজকে আমরা পৃথিবীর সব থেকে বড় সাহিত্য মহাভারতের কথা যদি আমি বলি, তো সেখানে কি, সেখানে ওই রকম মারলো, তাহলে কি তাকে সেই মহাভারতকে আমরা ব্যান করে দেবো? না 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 না, সেটা সেইভাবে যা নেই দেখানো। আমরা তো বলি, হ্যাঁ, মানে মহাভারতের মধ্যে, মহাভারতের বাইরে আমরা কিছু পাই না। যে কোনো গল্প, যে কোনো ইয়ে, তার কোনো না কোনো আমরা কানেকশন পেতে পারি, কোনো না কোনো ভাবেই আছে। আজকে এখানে শেষ করতে হবে সুদীপ। হ্যাঁ, আমাদের সময়, হ্যাঁ, কারণ আড্ডা চলতে গেলে তো চলতেই থাকবে। খুব ভালো লাগলো। সুদীপ মানে হচ্ছে উজ্জ্বল আলো। তোমার অভিনয় জীবন আরো অনেক উজ্জ্বল হোক, আমরা সেই। আমি জাস্ট একটা কথা সভ্যতা না বলে থাকতে পারছি না। হ্যাঁ, বলো। এটা বলাটা খুব প্রয়োজন। এই সিরিয়ালটা যখন শুরু হয়েছিল, আমরা যখন স্ক্রিপ্ট পেয়েছিলাম, আমি লীনাদিকে বলেছিলাম, লীনাদি, মনে হচ্ছে আমরা এই চরিত্রগুলো কোনো উপন্যাসের পাতা থেকে উঠে আসছে। এবং আজ যখন দর্শকদের আমরা ফিডব্যাক পাই, তখন তারা বলছেন আমরা যেন উপন্যাসটাই, বাংলার সাহিত্যের চরিত্রগুলোকেই পর্দায় দেখছি। এবং স্ক্রিপ্ট যদি ভালো না হয়, আমি হাজারো অভিনয় দিয়ে করতে পারবো না। আমি না, মানে এই যে সভ্যতা, আমি এক্ষুনি সিন করে এসেছি কিছুক্ষণ আগে, এই রেশটা কিন্তু থেকে যাচ্ছে এবং কোথাও গিয়ে আমার মননে এফেক্ট করছে। আমি বুঝতে পারছি, আমি মানুষ হিসেবে ধীরে ধীরে কেমন মানুষ হিসেবে কেমন ভাবে আমি একটু একটু করে পাল্টাচ্ছি, একটু একটু করে চরিত্রের, হ্যাঁ, কিছুটা যেন আমি রিয়েল লাইফের, আমি এরকম হতে চাই, আমি এরকম মানুষ হতে চাই, আমি যেন হতে পারি এরকম একটা মানুষ। এইটা বারবার কাজ করছে, আমরাও তাই চাইবো। সেই জায়গা থেকে আমি বিশেষভাবে লীনাদিকে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো, যে এরকম একটা এত চাপের মধ্যেও এরকম স্ক্রিপ্ট আমাদের উপহার দিচ্ছেন। আমার কাছে তো উপহারই বটে। ঠিক ঠিক ঠিক। আজকে আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সুদীপ তোমাকে। ধন্যবাদ নয়, ধন্যবাদ বলাটা ঠিক না। তুমি এই যে এত কাজের মধ্যেও এসেছো, আমাদের নোয়ার আড্ডায় সময় দিয়েছো। আসলে কি জানো তো সভ্যতা, আমার বারবার মনে হয় মানুষের সঙ্গে কানেক্টেড থাকাটা খুব দরকার, খুব প্রয়োজন। সেই জন্য আমি পারলেই চলে আসি। আমি যে বলছিলাম না, অনেক সিরিয়াল করতে করতে তুমি থিয়েটার করো, যেটা তোমার ভালো লাগে, তুমি সেটা। হ্যাঁ, মানুষের জন্যই তো সবকিছু। এই তো, ঠিক ঠিক আছে সুদীপ, খুব ভালো থেকো সভ্যতা। এবং সবাইকে নিয়ে চলো, আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, শুভকামনা সকলের জন্য। অল দ্য বেস্ট, টাটা, নমস্কার।